স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহেদ। দেশেই এখন ডেনিম বা জিন্স পণ্যের 50% ফেব্রিক্স তৈরি করছেন উদ্যোক্তারা। এতে প্রায় অর্ধেক কমেছে আমদানির ব্যয়। কারখানার কর্মপরিবেশ উন্নয়নের পাশাপাশি সরকারি সহায়তা পেলে আগামী 5 বছরে ডেনিম রপ্তানি দ্বিগুণ করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আজ আমরা আলোচনা করব ডেনিম শিল্প নিয়ে। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন থ্রেডসল গ্রুপের কো-ফাউন্ডার এবং সিইও মনোশিজ গাঙ্গুলি এবং সানরাইজ গ্রুপের চেয়ারম্যান ডক্টর পাভেল কবির। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। ইউরোপ আর আমেরিকায় দিন দিন বাড়ছে ডেনিম বা জিন্স পণ্যের চাহিদা। আবহাওয়া ও ফ্যাশন এ দুটোই এক্ষেত্রে বড় কারণ। এতে পোশাক রপ্তানিকারক দেশগুলোর মধ্যে তৈরি হয়েছে বাজার দখলের প্রতিযোগিতা। প্রত্যেকটি দেশের আলাদা শক্তি আছে। দামের বিচার করলে বাংলাদেশ অবশ্যই ভালো, যার কারণে চীনের পরে এখান থেকেই আমরা বেশি আমদানি করি। বিশ্বে এখন ডেনিম পণ্যের বাজার $60 বিলিয়ন। এর মাত্র 6 ভাগ বাংলাদেশের দখলে। বিজিএমইএ এর হিসেবে প্রতি বছর 18 কোটি পিস ডেনিম পোশাক রপ্তানি করে আয় হচ্ছে $3.5 বিলিয়ন। তবে কাঁচামাল ঘাটতি এখনো বড় সমস্যা বলছেন বিশেষজ্ঞরা। যেভাবে আজকে আমাদের ম্যানুফ্যাকচারিং হচ্ছে, তাতে যদি আমরা একটু বেশি এফিশিয়েন্টলি ম্যানুফ্যাকচার করতে পারি, যাতে আমাদের ফ্যাব্রিক কম খরচ হয়, তাহলে আমরা অন্তত 10 থেকে 15% ফ্যাব্রিক এখানে আমরা বাঁচাতে পারবো। পঞ্চম ডেনিম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন 10 বছর আগে ডেনিম পণ্য তৈরি 90% ফ্যাব্রিক আসতো বাইরে থেকে। এখন দেশের 30টির মতো ডেনিম টেক্সটাইল মিল থেকে মোট রপ্তানির 50% কাঁচামাল পাওয়া যাচ্ছে। পাইপলাইনে থাকা কারখানাগুলো উৎপাদনে এলে রপ্তানি দ্বিগুণ করা সম্ভব। 10,000 উপর লোক রেজিস্ট্রেশন করেছে এক্সিবিশনে আসার জন্য। এটা দেখলেই তো বোঝা যায় যে সম্ভব। এটাই তো প্রমাণিত করে যে বিদেশিদের আমাদের প্রতি যে আস্থা এবং আমাদের প্রতি তাদের যে ফাইনাল ডেস্টিনেশন, বাংলাদেশ ইজ দ্য লাস্ট ডেস্টিনেশন অ্যান্ড বেস্ট ডেস্টিনেশন ফর দ্য ডেনিম। এটা দেখলেই বোঝা যায়। বর্তমানে ইউরোপের বাজারে জিন্স রপ্তানিতে চীনের পরেই আছে বাংলাদেশ। তবে আমেরিকার বাজারে অবস্থান তৃতীয়। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুরু করছি আলোচনা। মনোজিস গাঙ্গুলি এবং পাভেল কবির, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো। হ্যাঁ, আমরা আজ আলোচনা করছি মূলত গার্মেন্টস, মূলত ডেনিম নিয়ে কথা বলতে চাই। এবং আমরা যখন এই কথা বলছি, শিল্পের কথা বলছি, ডেনিমের কথা বলছি, বাংলাদেশের গার্মেন্টসে চীনের পরে বাংলাদেশ বৃহত্তর গার্মেন্টস বাজার, ম্যানুফ্যাকচারার বাংলাদেশ। সেই হিসেবে থ্রেডসল কী ধরনের নতুন অফার, সলিউশন অফার করছে বাংলাদেশি ম্যানুফ্যাকচারদের জন্য, সে বিষয়ে একটু আমাদের বলবেন জনাব গাঙ্গুলি? প্রথমত আপনার এই শোতে ডাকার জন্য অজস্র ধন্যবাদ। দেখুন, আপনি যে গার্মেন্ট তৈরি করছেন, আমরা যেটা, তারা কিন্তু বিগেস্ট কস্ট, সব থেকে বড় কস্ট ফ্যাক্টর কিন্তু ফ্যাব্রিক। 50 থেকে 70% আপনার কিন্তু ফ্যাব্রিকের কস্ট। এটা যদি আপনি কম করতে পারেন কোনোভাবে, তাহলে কিন্তু আপনাদের ম্যানুফ্যাকচারিং এর হাত খুব মজবুত হবে। এখন আমাদের কাজ থ্রেডসলের তরফ থেকে ঠিক এই জিনিসটা তৈরি করা, যাতে আমরা ম্যানুফ্যাকচারের জন্য আপনি এক্স্যাক্টলি সেম অ্যামাউন্ট অফ ফ্যাব্রিক থেকে বেশি গার্মেন্ট বার করতে পারেন, কিংবা কম ফ্যাব্রিক ইউজ করে আপনি বেশি বানাতে পারেন। ফ্যাব্রিক বাঁচান, আপনার লাভ হবে এটাতে। দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট উই ডু। জনাব পাভেল কবির, আপনার কাছে জানতে চাচ্ছি, আমরা বাংলাদেশ বলা হচ্ছে খুবই কম্পিটিটিভ গার্মেন্টস ব্যবসার জন্য, বিদেশে আমরা খুব ভালো কাজ করছি। সবসময় বলা হয়ে থাকে যে আমাদের দেশে চিপ লেবার, সস্তা শ্রম হচ্ছে বড় একটি কারণ। এর বাইরে কি ধরনের কারণ আছে বলে আপনার মনে হয়, এবং যেটার কারণে বাংলাদেশি যারা ম্যানুফ্যাকচারার তারা আসলে কম্পিটিটিভ হয়ে উঠছেন বিশ্ববাজারে? থ্যাংক ইউ আমাকে অনুষ্ঠান ডাকার জন্য। যে আমি প্রথমে বলবো যে এটা যে বাংলাদেশি মানে গার্মেন্ট শিল্পটা পুরো ওয়ার্ল্ডের জন্য খুব রিনাউন্ড এবং সবাই চেনে, এবং বেসিক্যালি ইউরোপ মার্কেট এবং আমেরিকান মার্কেট এবং সবগুলো মার্কেট। এখানে যদি আমাদের একটা গার্মেন্ট শিল্পটাকে যদি মানে ইন্টেন্সিভলি ইউরোপের কিছু কিছু কোম্পানি আছে তাদের সাথে যদি ইনডিরেক্টলি কাজ করা যায়, তাহলে আমরা মনে করি এই শিল্পটাকে আমরা আরো ভালো করতে পারবো প্রথমত। সেকেন্ডলি হচ্ছে যদি আমরা এখানে ইউরোপের ডিমান্ডটা এত ডে বাই ডে এত মানে বের হচ্ছে এবং বাড়তিছে, সেখানে যদি আমরা ডিরেক্টলি যদি আমাদের বাংলাদেশি কিছু ব্র্যান্ড সেখানে যদি আমরা ইস্টাবলিশ করতে পারি এই কোম্পানিকে, মানে বাংলাদেশি কিছু, এটাই হয়তো আমরা বেটার করতে পারবো সেক্ষেত্রে। ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব গাঙ্গুলি, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আপনার যে কোম্পানি থ্রেডসল বড় একটি
যে সলিউশন যেটা জানেন কাট প্ল্যান, আপনার একটা একটা যখন গার্মেন্টস ফ্যাক্টরিতে পোশাক ফ্যাব্রিক কীভাবে কাটা হবে এবং সর্বশেষ ইঞ্চি পর্যন্ত ফ্যাব্রিককে বা কাপড়টাকে আপনি ব্যবহার করতে চান, এখন যে পদ্ধতি করা হচ্ছে তার সাথে কি এমন পার্থক্য যে যারা ম্যানুফ্যাকচারার আছেন, উদ্যোক্তা আছেন, আপনার সলিউশন গ্রহণ করবে? দেখুন আজকে যে যা প্ল্যানিং যা হচ্ছে প্রত্যেকটি ফ্যাক্টরিতে, Right. সেই প্রতিটি প্ল্যানিং হচ্ছে কিন্তু ম্যানুয়ালি হাতে ধরে প্ল্যানিং হচ্ছে। আচ্ছা, এখন হাতে ধরে প্ল্যানিং করাটা কতখানি সুবিধের সেটা কিন্তু ইজ ইট সাস্টেনেবল, লং টার্মে এটা কি আপনার জন্য বেনিফিট হবে কিনা হবে সেটা খুব বড় একটা প্রশ্ন। আজকে প্রতিটি ম্যানুফ্যাকচার যেখানে আমরা কাজ করছি, আমরা অলমোস্ট 1 ডজন দেশের সঙ্গে কাজ করছি, 100টা ম্যানুফ্যাকচারের সঙ্গে কাজ করছি আমরা রোজ 25 লক্ষ গার্মেন্ট আমরা প্ল্যান করছি। আমাদের যা অনুভব লাস্ট 2 বছরে দেখা যাচ্ছে যে প্রতিটি ম্যানুফ্যাকচারার যারা হাতে ধরে প্ল্যানিং করছেন তারা কিন্তু 3 থেকে 7% ফ্যাব্রিক তাদের নষ্ট হচ্ছে তার কারণে এই হাত ধরে প্ল্যানিং করার জন্য। আমরা এই জিনিসটাকে পুরোপুরি শেষ করে আমরা যে চেষ্টা করছি এটা পুরোপুরি সিস্টেম তৈরি করার জন্য, যেটা আমরা বানিয়ে ফেলেছি, যাতে আমরা প্ল্যানিংটাকে কম্পিউটার দিয়ে তাড়াতাড়ি করতে পারবো, বেটার করতে পারবো। আর যেখানে ফ্লোরে আপনি যেখানে ফ্যাব্রিক ইউজ করছেন সেখানে আপনি ট্যাবলেট দিয়ে আপনি ডেটা দিতে পারবেন, আপনি এক্স্যাক্টলি পিকচার নিতে পারবেন যে আপনার ওখানে ফ্লোরে কি হচ্ছে না হচ্ছে, যাতে আমরা তাড়াতাড়ি ডিসিশন নিয়ে আমাদের সব প্রতিটি কেসে আমরা যাতে ফ্যাব্রিক যাতে বানাতে পারি। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা একটা কম্পিউটারাইজড অটোমেটিক অপটিমাইজড প্ল্যানিং সফটওয়্যার। এই সলিউশনের সাথে সফটওয়্যারের সাথে কি হার্ডওয়্যারের কোনো সম্পর্ক আছে, বা আমি যদি মেশিনারির কথা বলি সেই মেশিনারির কি পরিবর্তন করতে হবে নাকি এক্সিস্টিং মেশিনারি দিয়েই সম্ভব? কিচ্ছু পরিবর্তন করতে হবে না, এটা একদম প্লাগ অ্যান্ড প্লে। আপনি যেমন ভাবে ফেসবুক যেমন ভাবে ব্যবহার করছেন ঠিক সেভাবে আপনি এটা ব্যবহার করবেন। আপনি জাস্ট পুরো যেটা আজকে আপনি হাত ধরে করছেন, হাতে করে করছেন, এক্সেল দিয়ে করছেন, সেটা কালকে আপনি কম্পিউটার দিয়ে অটোমেটিক্যালি করবেন, অনেক ভালো করতে পারবেন। আচ্ছা, ধন্যবাদ জনাব পাঙ্গুরি। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব কবির, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আমরা যখন জিন্সের কথা বলছি, ডেনিমের কথা বলছি, ডেনিমের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে এখানে ওয়েস্ট হয় অনেক। আমি যদি বলি ওয়াটার ওয়েস্ট হয় অনেক, প্রচুর পানি লাগে। এক সাধারণ কাপড় হচ্ছে জিন্সের জন্য অনেক বেশি পানির প্রয়োজন হয়। এই কারণে এটাকে অনেকেই বলা হচ্ছে যে পরিবেশের ব্যাপারে এটা সাস্টেনেবল নয়। এখানে আসলে কি ধরনের নতুন ইনোভেশন আসতে পারে কিনা, যার ফলে অনেকে বলছেন, অনেকে লেজার দিয়ে তারা কাজ করছেন ওয়াশের ক্ষেত্রে, সেইখানে সেই টেকনোলজিগুলো কি বাংলাদেশে যথেষ্ট আসছে কিনা, বা আপনার এই বিষয়ে কোনো ধারণা আছে কিনা? না, এখন কথা হলো যে বাংলাদেশে এখন ডে বাই ডে অনেকটা প্রোগ্রেস হয়েছে এইসব বিষয়টা, টেকনোলজিটাকে নিয়ে আসা হচ্ছে। ঠিক আছে, এখন কথা হলো যে ইউরোপ এবং আমেরিকাতে এটা কোল্ড টেম্পারেচার কান্ট্রি, এখানে আপনি যে কথাটা বললেন যে হয়তোবা এখানে ওয়াশের ক্ষেত্রে যেটা লেজার সিস্টেমটা ইউজ করার জন্য করছে কেউ বাংলাদেশে। হ্যাঁ, ইভেন এখন এটা কিন্তু এটা যদি আমরা ওয়াশটা লেজার সিস্টেমেরটাতে আমরা করতে চাই বা করে থাকি তাহলে খুব ইজিলি এবং শর্ট টাইমে করা যাবে, এবং এটার জন্য খুব বেটার একটা ভালো কোনো কিছু আমরা করতে পারবো যেটা মনে করি আমি। ঠিক আছে, ইভেন যদি ম্যানুয়ালি যদি এই কাজটা করা যায়, যেমন অনেকেই ম্যানুয়ালি করে থাকে, কিন্তু এখন ওটা কিন্তু আর ম্যানুয়ালি হচ্ছে না। ঠিক আছে, এখনই এটা কিন্তু খুব বেটার করতেছে, এবং টাইমিংটাও খুব শর্ট চলে আসতেছে, কম সময়ে করা যাচ্ছে। এটা সব সময় আমরা এটা করতে পারতেছি। টাইমিং এর কথা বলা হচ্ছে যখন, অনেক বড় ফ্যাক্টর লিড টাইম মেনটেন করার ক্ষেত্রে টাইমিং, লিড টাইম যদি কমাতে চাই, এই যে নতুন টেকনোলজি আপনারা বলছেন, সলিউশন বলছেন, লিড টাইমকে কতখানি রক্ষা মানে সাহায্য করে? এটা দারুণ প্রশ্ন। তখন আপনি যদি দেখুন এভাবে, বাংলাদেশের কম্পিটিশনের সময় কিন্তু বাংলাদেশের ভেতরে নেই, বাইরে আছে। আপনার ভিয়েতনামের সঙ্গে, কম্বোডিয়ার সঙ্গে। এখন ভিয়েতনাম, কম্বোডিয়া আপনি যদি দেখেন, এদের একটা ন্যাচারাল ডিফেন্স হলো এরা চায়নার আশেপাশে। তো ওদের জন্য ফ্যাব্রিক আমদানি করাটা বাংলাদেশ থেকে অনেক সহজ, কম সময় হয়ে যাচ্ছে। এখন এই 7 থেকে 10 দিন যে লিড টাইমের ডিফারেন্সটা আছে বাংলাদেশ আর ভিয়েতনামের সাথে, কি করে ঠিক করবেন আপনি? এটা ঠিক করার জন্য যেমন আপনি একটা অর্ডার পেলেন, সেই অর্ডার পাওয়ার পর তখনই আপনাকে ফ্যাব্রিক বুক করতে হবে, সেই ফ্যাব্রিকটা আপনার বাইরে থেকে আসবে। এখন যদি আপনি এই প্ল্যানিংটা হাতে ধরে করতে চেষ্টা করেন, সময় বেশি লাগবে, ভালো হবে না। এখন তার জায়গায় যদি আমরা যেটা বলছি, আজকে আমাদের টেকনোলজি ইউজ করে ম্যানুফ্যাকচারার্সরা $1 বিলিয়ন ফ্যাব্রিক কিনছেন রোজ, প্রত্যেক বছর। তাতে আমাদের এক তো আমি অপটিমাইজ করতে পারছি,
আর দ্বিতীয় ব্যাপারটা হলো আমি তাড়াতাড়ি করতে পারছি। আমি যদি তাড়াতাড়ি করতে পারি তাহলে আমাদের কাস্টমার যারা আছেন, যারা ব্র্যান্ডস আছেন, তারা বেটার রেজাল্টস পাচ্ছেন আমাদের থেকে, রাইট। কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে একটি বিরতিতে যাবার, সময় হলো একটি বিরতিতে যাবার। আমাদের সাথেই থাকবেন, ফিরছি ফিরবে। স্বাগত আরেকবার খাতুন মাছ থেকে মধ্যে। আজ আমরা আলোচনা করছি ডেনিম শিল্প নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন থ্রেডসল গ্রুপের কো-ফাউন্ডার এবং সিইও মনোশীষ গাঙ্গুলি এবং সানরাইজ গ্রুপের চেয়ারম্যান ডক্টর পাভেল কবির। জনাব কবির এবং জনাব গাঙ্গুলি, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আরেকবার জনাব গাঙ্গুলি, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে সলিউশনের কথা বলছেন আপনারা সকল গার্মেন্ট প্রোডাক্টসের জন্য, জিন্সের জন্য কি আপনারা আলাদা কিছু করেন নাকি একই প্রোডাক্টে জিন্সের ক্ষেত্রে প্রযোজ্য হবে এটা? জিন্সে একটু ডেনিমে একটু আলাদা স্বাদ আছে একটা, তখন ডেনিমের সঙ্গে শেড শ্রিঙ্কেজ একটু বেশি ভাবে স্টাইলের সঙ্গে যুক্ত, কিন্তু আমার সলিউশনটা সেম। আপনি ডেনিম বানান কিংবা শার্ট বানান কিংবা ট্রাউজার বানান, ওটা তাতে কোনো বেশি কোনো তফাৎ আসে না। আচ্ছা আচ্ছা। বাট ডেনিম ইজ এ ভেরি ইন্টারেস্টিং ইউজ কেস, দ্যাটস ফর শিওর। জনাব কবির, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা যখন বলছি ডেনিমের বাজার এবং ইউরোপিয়ান মার্কেটে বাংলাদেশের ডেনিমের বিশাল চাহিদা, আমেরিকাতে বাংলাদেশের অবস্থান তৃতীয়, এই অবস্থায় ডেনিমকে যদি আসলে আরো এগোতে হয়, সামনে কোনো চ্যালেঞ্জ করে দেখেন আপনি বাংলাদেশের জন্য? না, যেটা যদি আমরা যদি কি ধরনের প্রবলেম আপনি মনে করেন যেটা আসলে আমাদের সলভ করা উচিত? ফার্স্টলি কিছু প্রবলেমগুলো সলভ করা উচিত, যেটা ইনিশিয়ালি যেটা বাংলাদেশ মানে কিছু ইন্ডাস্ট্রি যেগুলো বিজিএম গুলো আছে, ঠিক আছে, এই ওনাদের কি পার্টিকুলারলি মানে বায়ারদের সঙ্গে এবং স্পেসিফিকলি কথা বলা উচিত সেক্টরগুলো, যে এমন তাদের ক্রাইটেরিয়াগুলো কি কি আছে। যেমন ইভেন আমি রোমানিয়ার মার্কেটটার কথা বলবো, যে ওই মার্কেটে কিছু প্রোডাক্ট আছে টেক্স, এটা মেড ইন বাংলাদেশ, তারা বাংলাদেশ থেকে ইম্পোর্ট করে, ইটস এ ব্র্যান্ড, কিন্তু ওখানে যখন আমাদের বায়াররা মানে কনজিউমাররা প্রোডাক্টটা কিনতে যাচ্ছে, তখন ওখানে কিছু কিছু প্রবলেম দেখা দিচ্ছে। যেমন তাদের সাইজিংটা, যেটা তাদের যে সাইজিংটা হচ্ছে, সেটা ওখানের সাথে অ্যাডজাস্টমেন্ট কিছুটা হচ্ছে না, ঠিক আছে, কিছুটা অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে না, এবং অনেক কিছু মানে যদি এবং ডে বাই ডে ইউরোপটা কিন্তু বেশি তারা এই মানে জিন্স জাতীয় কাপড়গুলো বেশি মানে হ্যাবিচুয়েটেড এবং মডার্নলি আসতেছে, ঠিক আছে। ডিজাইনের একটা বিষয়ের কথা আপনি বলছেন, এক্স্যাক্টলি। এখন ওটা ডে বাই ডে তারা কিন্তু ডিজাইন চেঞ্জ করতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সে এই সব ডিজাইন যেমন 2016 এর যে ডিজাইনটা চলতেছে, সেটা চলবে না, নেক্সট ইয়ার 2017 এ কিন্তু চেঞ্জ হয়ে আসছে। ওই জায়গাটা আসলে কাজ করা বেটার যে এভরি টাইম আমাদের মানে কনজিউমারের কনসার্নডে তাদের কি কি মানে ডিমান্ড তাদের আছে, সেটা অনুযায়ী মডিফাই করা উচিত। তাহলে হয়তো এই মার্কেটটাতে ইভেন নট অনলি রোমানিয়া, হোল ইউরোপে আমরা খুব ভালো করতে পারবো। এক্স্যাক্টলি। জনাব গাঙ্গুলি, আপনি কিছু যোগ করতে চাচ্ছেন? আমি বলছিলাম যে আপনি যদি জুরিখের মার্কেট দাঁড়িয়ে আজকে জিজ্ঞেস করেন যে এখানে সব থেকে ভালো ডেনিম ম্যানুফ্যাকচারিং দেশগুলো কারা, সে হয়তো বাংলাদেশে ডেনিম পড়ে আছে, কিন্তু সে কিন্তু বাংলাদেশে নিতে পারবে না। তখন আমার ধারণা যে বাংলাদেশ যেভাবে নিজেদেরকে মার্কেট করা উচিত অ্যাজ এ কান্ট্রি, অ্যাজ এ ম্যানুফ্যাকচারিং ডেস্টিনেশন ফর এক্সিলেন্স, সেটা কিন্তু অত ভালোভাবে হয়নি। এই জন্য যে ব্যক্তি জুরিখের মার্কেটে দাঁড়িয়ে বাংলাদেশে ডেনিম পরে আছে, সে কিন্তু তাও বাংলাদেশের নামটা নিতে পারছে না। এটা কিন্তু যদি সলভ করা যায় কোনোভাবে, আমার ধারণা এখানে বাংলাদেশ ব্র্যান্ডিং তো একটা আছে, প্রোডাক্ট ব্র্যান্ডিং একটা অভাব আছে। যেন কবির, আপনার কি মনে হয় বাংলাদেশের যে পোশাক আমি যদি বলি তার কোনো ব্র্যান্ডিং নাই, আমরা বড় বড় ব্র্যান্ডকে সাপ্লাই দিচ্ছে বাংলাদেশ, কিন্তু নিজস্ব কোনো ব্র্যান্ডিং নেই, কারণ কি? না, এটা মূল কারণ হলো কি, তারা চিন্তা করে যে আমরা শুধু বাংলাদেশ মার্কেটে, যেমন অনেক এখনো কোম্পানিগুলো আছে, তারা কিন্তু বাংলাদেশে ব্র্যান্ডিং করতেছে, যেমন ইউরোপে কিন্তু আমরা করতেছি না। আমরা যদি স্পেসিফিকলি এবং তাদের ব্র্যান্ডিং এর পাশাপাশি যদি আমরা ইন্সপায়ার্ড করি ওই ইউরোপিয়ান মার্কেটগুলো, তারা কিন্তু আমাদের দেশটাকে আরো বেশি ইন্টেন্সিভলি জানবে। কিন্তু প্রোডাক্ট ব্র্যান্ডিং এর ক্ষেত্রে চ্যালেঞ্জটা কোথায়? একটা রিটেলারের যে চ্যালেঞ্জ, একটা ম্যানুফ্যাকচার চ্যালেঞ্জ কিন্তু আলাদা। বাংলাদেশের যারা উদ্যোক্তা, তারা কিন্তু আসলে ম্যানুফ্যাকচারার, তারা কিন্তু রিটেলার না। সেইখানে এই চ্যালেঞ্জ যদি আসলে জয় করতে হয়, বাড়তি ইনভেস্টমেন্ট, বাড়তি এক্সপার্টাইজ, বাড়তি টেকনোলজি প্রয়োজন হয়, তখন সেটা কিভাবে সম্ভব হবে? দেখুন, আমি জাস্ট দুদিন আগে আপনার যে ডেনিম স্টোর হয়েছিল, সেখানে আমি বলছিলাম যে একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার হলো কনজিউমার সাইকি, যে কনজিউমার কি ভাবছে সেটাকে যদি আপনি যদি শেপ করতে পারেন, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনার লাভ হবে। এখন হয়তো আমরা ভাবতে পারি যে একটা নতুন ব্র্যান্ড বানাতে চেষ্টা করছি, নতুন ব্র্যান্ড বানানো
খরচ সাপেক্ষ ব্যাপার, সময় সাপেক্ষ ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ। ওর থেকে অনেক বেশি বেটার যে আপনি ঠিক করে নিন যে বাংলাদেশের খুব স্ট্রং কার্ড হলো ডেনিম, আর খুব স্ট্রং কার্ড এই কার্ডটাকে আপনি যদি কোনোভাবে কনজিউমারদের, ইউরোপিয়ান আর আমেরিকান কনজিউমারের মাথায় আবার ঢোকাতে পারেন যে আপনারা যে ডেনিমটা কিনছেন সেটা কিন্তু মোস্টলি বাংলাদেশ থেকেই আসছে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমাদের ইন্ডাস্ট্রির সুবিধা হবে। তখন ব্র্যান্ডের কাছ থেকে চাপ পড়বে যে আপনি এখানে তৈরি করুন ব্যাপারটা। Know the ইম্পর্টেন্ট। exactly knowing the pulse very important for business. একজন উদ্যোক্তা হিসেবে আপনি সেই পালসটা কিভাবে বোঝেন? সবসময় কি গবেষণা করেন, নাকি ওই যে ইনহেরেন্ট একটা ক্যাপাসিটি মানুষের কোয়ালিটি আছে বোঝা, এটা কিভাবে বোঝেন? না, অ্যাকচুয়ালি আমি সব সময় একজন উদ্যোক্তা হিসেবে আমি ডাইরেক্টলি আমি কনজিউমার কাছে যাই এবং তারা কি চাচ্ছে সেটা আমি নিজ কানে শুনি এবং এটাকে আমি টেকনোলজির মাধ্যমে এটা আপগ্রেডেড করে। আপনি জানেন কিনা সানরাইজ গ্রুপ 2016-এ বিজনেস অ্যাওয়ার্ড পেয়েছে। মানে এটা এই কোম্পানি মানে রোমেনিয়াতে একদম লিডিং পর্যায়ে আছে। আচ্ছা, এবং রিসেন্টলি এবং বাংলাদেশ মার্কেটটাকে আরো ধরার জন্য আমি রিসেন্টলি আমি প্রাইম মিনিস্টারের সাথে এই বিষয়টা নিয়ে দেখা করব এবং এই বিষয়টা কথা বলবো। আচ্ছা, ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো। কামিং টু ইউর বিজনেস, আপনি রোল অ্যালোকেশন, ফ্যাব্রিক গ্রুপিং, এগুলো আসলে কিভাবে আপনি এই করতে পারেন, যেটা কারণে আমাদের ম্যানুফ্যাকচারার আসলে লাভবান হতে পারে? এগুলো খুব ডিপ টেকনিক্যাল বিষয়, আমি জানি না এই শোতে এগুলো পুরোপুরি বলা যাবে কিনা। আচ্ছা। কিন্তু ব্যাপারটা হলো যে আমরা যাই তৈরি করছি, আপনি যাই পরে আছেন, সেটা কিন্তু কোনো সময় একটা কাপড়ের রোলের মধ্যে ছিল, একটা পুরো একটা থানের মধ্যে ছিল। আচ্ছা, আচ্ছা। এখন সেই থানটাকে আপনাকে চেঞ্জ করে এই ফর্মে আনতে গেলে কিছু কিছু ওয়েস্টেজ হবে। আচ্ছা। এই ওয়েস্টেজটাকে কি করে কম করা যায় সেটার জন্য আমরা এই সলিউশনটা বানিয়েছি। আমার ধারণা এর থেকে বেশি বলে তো এই শোতে আপনার সমস্ত কথা নেই। আচ্ছা, এটা চেষ্টা করছি করার। অ্যাবসলিউটলি। মনোশীষ গাঙ্গুলি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পাভেল কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সাথে আমরা আবার কথা বলবো। ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এই ছিল আজকের মতো খাদ্য মাছ থেকে মধ্যে ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।